প্রিয় দর্শক, আমরা আবারও ফিরে এসেছি আমাদের যে আয়োজন ইস্পানী মির্জাপুর ভোটের মাঠে সারাদিন পাওয়ার বাই এশিয়ান ডুপ্লেক্স টাউন, আমরা সেই আয়োজনে ফিরে এসেছি। আমরা জানিয়েছি যে আজকে সারাদিন ধরে এবং আগামীকাল আমরা আমাদের যে ভোটের চিত্র সেই চিত্র তুলে ধরার চেষ্টা করব এবং সেই চিত্রের একেবারেই ভোট দেবার পালা প্রায় শেষ হয়েছে, কয়েকটি মুহূর্ত বাকি আছে। আমরা দেখতে পাচ্ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটের ভোট দিবার পালা শেষ হয়েছে, ভোট গণনার পালা সেটা শুরু হবে। একটু জানিয়ে রাখি আপনাদেরকে সবাইকে আবারও, আমাদের এই ভোট গ্রহণের শেষ মুহূর্তে এসে এটি একটি জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এই ত্রয়োদশ জাতীয় নির্বাচন ছাড়াও গণভোট হচ্ছে এবারের নির্বাচনের মধ্য দিয়ে, এবং আমরা দেখেছি যে এবারের নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে বিকেল 4:30টায়, শেষ হতে যাচ্ছে ভোট কেন্দ্র 32,789টি। এই পর্যন্ত দুপুর 12টা পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য যে 32.88% ভোট পড়েছে বলে আমরা জেনেছি। তবে সর্বশেষ আপডেট আমরা জানলেই আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। প্রিয় দর্শকেরও জানিয়ে রাখি যে এবারের যে ভোটের আমরা দেখেছি যে প্রার্থী, সেই প্রার্থী গতবারের তুলনায় বেশ বেশি। এবারে 50টি নিবন্ধিত দল, 60টি নিবন্ধিত দলের মধ্যে 50টি দল অংশগ্রহণ করছে। গতবার 28টি দল সে নির্বাচনে অংশ নেয়নি। গতবারের তুলনায় এবারে কিন্তু প্রার্থিত্ব এবং দলগুলোর অংশগ্রহণ বেশ বেশি আমরা দেখতে পেয়েছি। আমরা আমাদের আজকের যে ভোটের মাঠে সারাদিন সে নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অত্যন্ত দুজন উপযুক্ত অতিথি রয়েছেন। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন ভয়েস বাংলা সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক সিনিয়র সাংবাদিক জনাব মোস্তফা ফিরোজ রয়েছেন আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক এবং সিনিয়র সাংবাদিক জনাব খায়রুল আনার রয়েছেন আমাদেরকে। আমি তাদেরকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। প্রিয় দর্শকেরও জানিয়ে রাখি যে ভোট দেওয়া শেষ হয়েছে, আমরা এখন ভোট গণনার পালা, এবং ভোট গণনায় আমরা আশা করব যে প্রত্যেকটি রাজনৈতিক দল যারা প্রার্থী রয়েছেন তারা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে ভোট গণনায় আমাদের নির্বাচন কমিশন, সরকার, নিরাপত্তা বাহিনী যারা রয়েছেন তাদেরকে সহযোগিতা করবেন এবং কোনো গুজবে আপনারা কান দিবেন না। আমরা জানি যে এআই যে প্রভাব, সেই প্রভাবের কারণের জন্য অনেক সময় মিথ্যা, অসত্য, বানোয়ার তথ্য আপনাদের কাছে যেতে পারে। আপনারা কোনো গুজবে কান দিবেন না, আপনারা অপেক্ষায় থাকুন। নিশ্চয়ই এই ভোটের ফলাফলের মাধ্যমেই আগামীকাল আমরা নতুন সরকার কে যাবে, নতুন সরকার কারা গঠন করবে সেটা আমরা জানতে পারবো। আমরা একটু আসছি আমাদের আজকের যে আয়োজন ভোটের মাঠে সারাদিন, সেই জায়গায় আমরা কথা বলবার জন্য। দর্শক, আমরা আগে জানিয়েছি আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ, রয়েছেন সিনিয়র সাংবাদিক খায়রুল আনোয়ার। আমি যারা মোস্তফা ফিরোজ আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। সারাদিন ভোট পর্যবেক্ষণ করেছেন, নিশ্চয়ই আপনার চ্যানেলও আপনি নানা রকম তথ্য সরবরাহ করেছেন। ভোট দেওয়া প্রায় শেষ হয়েছে, আমার কাছে মনে হয় 4:30 বেজে গিয়েছে। যদি কেউ ভোট কেন্দ্রের ভিতরে থেকে থাকে তারা ভোট দিতে পারবেন, যারা ভোট কেন্দ্রের বাইরে আছেন তারা চাইলেও হয়তো আর ভোট দিতে পারবেন না। আপনি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের সর্বশেষ অবস্থাটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। না, আমার জন্য আজকে তো একটা সাংঘাতিক আনন্দের দিন। এই যে বহু বছর পর আমার মনে পড়ছে না যে আমি কবে ভোট দিতে পারছি। তো সম্ভবত 2000 কবে বলবো আমি সেরকম, যাক মোট কথা প্রায় 1.5 যুগ পরে সম্ভবত ভোট দিতে পারলাম আর কি। তো এই কারণে মানে আমার ফিলিংসটা অন্যরকম। তবে একটা জিনিস অবাক হলাম যে ভোটের লাইনে দাঁড়াতে হলো না, একদম সোজা যে ভোট দিলাম। আমি যদিও দুপুরবেলায় দিলাম, মানে লেক সার্কাস কলাবাগানে, উচ্চ বালিকা বিদ্যালয়, ওইটা আমার কেন্দ্র। অন্যান্য বুথে কিছু ভিড় দেখলাম, বিশেষ করে নারীদের ভোট দেখলাম। তো আমার বুথে কোনো ভিড় ছিল না, কিন্তু শৃঙ্খলা অসাধারণ ছিল। এবং সামনে দাঁড়িপাল্লা এবং ধানের শীষের ক্যাম্প ছিল, কিন্তু তারা বসে ছিল, কিন্তু কোনো তৎপরতা নেই, মানে উত্তেজনাটা ছিল না, কিন্তু শৃঙ্খলাটা ছিল। তো এইটা পরিবেশটা ভালো ছিল, নিজেও ভোট দিতে পারলাম বহু দিন পর, এই যে দেখছেন এটা। তো যার জন্য খুব ভালো লাগলো আর কি। তা আমার মনে হয় যে সারা দেশের অবস্থাটা এইরকম, এবং এর মধ্য দিয়ে একটা অভাব তো অনুভব করছি যে এই বহু বছর পরে যেহেতু একটা ভালো নির্বাচন হচ্ছে, এই নির্বাচনও যে কোনো ফর্মে, মানে আওয়ামী লীগ যদি অংশ নিতে পারতো তাহলে একটা জমজমাট পরিপূর্ণ নির্বাচন হতো, যেটা 91-এর সাথে তুলনা করা যায়। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে এবং সঙ্গত, এটা অবশ্যই যুক্তিসঙ্গত কারণেই আওয়ামী লীগ যেহেতু নিজের থেকে রিফর্ম হয়নি, রিফর্ম আকারে তার যে একটা আবেদন সেটাও সরকারের কাছে আসেনি, আন্তর্জাতিক মহলের কাছে যায়নি, সুতরাং তাদেরকে নিলে মানে যেটুক মানে ঘাটতি আছে, যেমন দেখেন গোপালগঞ্জের কেন্দ্রগুলো, অনেকগুলো কেন্দ্র দেখলাম একদম ফাঁকা, হ্যাঁ, সেখানে মানুষও নেই, কুকুরও নেই। যদিও সিইসি বলছেন যে ভোট কেন্দ্রে কোনো কুকুর ছিল না, শুধু মানুষ আর মানুষ, মানে মানে কোনোটাই সত্য না। কুকুর নেই এটা সত্য না, মানে আবার মানুষ
একেবারে মানুষে মানুষে 6 লাভ, এই তথ্যটাও সঠিক না, মাঝামাঝি অবস্থানে। তো আরো ভালো হইতে পারতো। তো এখন কিছু করা নেই, কারণ আমরা তো পিছায় পড়ছি, এখন আবার নতুন করে শুরু যাত্রাটা সেই হিসাবে ভালো। এই যাত্রা ধরে আগামী দিনে আরো একটা ইনক্লুসিভ নির্বাচনের দিকে একটা যাইতে হবে, কারণ এটাকে ধরে রাখতে গেলে। আর ফলাফলের অবস্থাটা আর কি বলবো, মানে চতুর্দিক থেকে এক যে খবরাখবর আসছে, তাতে তো একতরফা একটা নির্বাচনের দিকেই মনে হচ্ছে যাচ্ছে। তো সেটাও আবার কিরকম সেটা একতরফা নির্বাচনের দিকে? মানে যে কোনো একটা দলের পক্ষেই যাচ্ছে আর কি, বা একটা প্রতীকের পক্ষে যাচ্ছে। কোন প্রতীকের ধারণা করা যায় না, সেটা আমি বলতে চাচ্ছি না। আমার কথা হলো কি, যে কোনো দিকেই যাক না কেন, এটার মধ্যেও একটা ভারসাম্য আনা দরকার। তারপর কিছু কিছু ব্যক্তি আনা দরকার যারা স্বতন্ত্র। যেমন এই ক্ষেত্রে আমি বরং নাম বলতে পারি, তাসনিম জারার কথা বলতে পারি, রুমিন ফারহানার কথা বলতে পারি। এই মানুষগুলোর আসা উচিত। তারপরে ধরেন জুনায়েদ সাকি, মাহমুদুর রহমান মান্না, এই যে এই সমস্ত ব্যক্তিগুলো আসলে হয় কি, সংসদে বৈচিত্র্য বাড়বে। এনসিপিরও কিছু নেতা আছে, তারাও আসলে মানে সংসদটা জমে উঠতো, যেমন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম। কারণ এদের তো কন্ট্রিবিউশনটা যাই বলি না কেন, আজকে আমরা যাদের রক্তের উপরে, যাদের আন্দোলনের উপরে, যাদের ত্যাগের উপরে আমরা দাঁড়াই আজকে মানে তৃপ্তির ঢেকুর তুলছি, সেখানে তো তারা, যদিও তাদের এই ডেরিল হওয়াটা আমার পছন্দ হয়নি, কিন্তু তাদেরও একটা পার্টিসিপেশনটা এই সংসদে থাকলে ভালো হয় আর কি। তো এইটুকু পার্টিসিপেশনটা দিয়ে পরবর্তীতে আমরা যদি মনে করি যে না এটাই ঠিক আছে, এইভাবেই চলবে, মানে আমাদের একজন কলিগ এটা নাম দিছে যে লাস্ট নির্বাচনটা হচ্ছে কি বলে আমি ডামি, আর এটা হচ্ছে মানে আমরা আর মামুরা। এবার একটা আমরা মানে বিএনপি, মামুরা মানে হচ্ছে জামাত। তো এই আমরা মামুরার থেকে আমরা মামুরা খালারা আর একটা শক্তিকে যুক্ত করলে ভালো হবে, মানে তাহলে আরো মানে স্বতঃস্ফূর্ত হবে। তবে সবচেয়ে অবাক কাণ্ড, কিরণ ভাই আপনি বলেন তো, মানে আওয়ামী লীগের আমলেও তো আমরা একতরফা নির্বাচনেও দেখলাম যে পরিমাণ রক্তপাত, যে পরিমাণ সংঘাত, মৃত্যু, এবার কিন্তু আসলে নাই। আমরা গতকালকে মানে সব মিলে কয়টা 10টা-12টা ঘটনাকে ফুলায় ফাপায় একটু ভিউ বাড়ানোর জন্য নানা করে বলছি যে আরে কি হয়ে গেল, কি হয়ে গেল, এভাবে আমরা দিচ্ছি যাতে আর সংঘাত না হয়, মানে গভর্নমেন্ট যাতে সচেতন থাকে। হ্যাঁ, এটাও সোশ্যাল মিডিয়ার এটা ভূমিকা। সোশ্যাল মিডিয়া দুইটা কাজ করছে, একটা হলো সচেতনতা তৈরি করছে, আবার কিছু কিছু সোশ্যাল মিডিয়াকে উস্কায় দিছে ঘটনাগুলো। তো চেক অ্যান্ড ব্যালেন্স হয়েছে। কিন্তু এটার মধ্যে দিয়ে যেটা হয়েছে, বাস্তবে তো আমরা কি দেখছি, হাসনাত আব্দুল্লাহ যতই জুলাই আন্দোলনের যোদ্ধা হোক না কেন, তার গাড়ি আটকায় দিয়ে বলছে নো, আপনি এইভাবে যেতে পারবেন না। বলছে আমার পিছনে তো গান মানাচ্ছে, আমার ওই জার্নালিস্ট আছে, আপনি লাইভ করতেছেন কেন? তো বলছে যে লাইভ করেন, আর ও বলে আমি লাইভ করছি। বলে আপনি যাই করেন না কেন, আপনার এখন বাসার বাইরে থাকার কথা না। ওখানে হচ্ছে, আমার কর্মীদের উপর অত্যাচার হচ্ছে। বলে সেটা আমরা দেখব, আমাদের নম্বর আছে, নম্বরে ফোন করবেন, আমরা দেখব। এই যে অবস্থানটা নেয়াটা, আগে আমরা কি দেখছি 16-17 মাসে রাস্তাঘাটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপমান হইতে দেখছি, সামরিক বাহিনীর কর্মকর্তারা পর্যন্ত অপমানিত হয়েছে। এই যে একটা মব সন্ত্রাস, মবক্রেসি, এই সমস্তগুলির জন্যও কিন্তু আবার এই জুলাই যোদ্ধাদের আবার এটা একটা নির্লজ্জ একটা ভূমিকা আছে, ব্যর্থতা আছে। এটা স্বীকার করতে হবে, যেটা ভালোকে ভালো আমাদের বলার সাহস রাখতে হবে, খারাপকে সমালোচনা করার মতন আমাদের মানসিকতাও থাকতে হবে। তাহলে একটা মানুষ শুধুই ভালো করে, একটা মানুষ শুধুই খারাপ করে, এটা তো পৃথিবীতে হয় না। হয় কোনো দিন? আমি কি আমার জীবনে খারাপ নেই? আছে। আমার জীবনে ভালো নেই? ভালো আছে। তাহলে আপনি খারাপটাকে অ্যাড্রেস করবেন, ভালোটাকেও অ্যাড্রেস করবেন। তো এই মানে পুরা আন্দোলন, মানে এই সিস্টেমে এবার নির্বাচনে এনসিপির আরো একটা ভালো ভূমিকা যদি থাকতো, তাহলে আওয়ামী লীগের অভাবটা আরো মানে মানুষ অনুভবই করতো না, যদি তারা স্বতন্ত্র নির্বাচন করতো। আজকে দেখেন তাসনিম জারার মতন একটা উজ্জ্বল মুখ একা একাই লড়ছে, তার পেছনে কোনো একটা দলও নাই, তার নিজের দলটাও নাই, সে দল হারা হয়ে আজকে লড়ছে। এটা দুঃখজনক। তারপরে তাসনুমা জামিন, আরো কিছু মুখ, বা তারা নিজেরাই জ্বলে উঠতো। আমাদের মতন মানুষজন যারা আওয়ামী লীগ করি না, বিএনপি করি না, আমরা হয়তো মনে করতাম না কেন,
আওয়ামী লীগ, বিএনপি, জামাত এই বৃত্তে থাকবো কেন? আমরা একটা নতুন শক্তি চাই, আন্দোলনের শক্তি চাই, জুলাই অভ্যুত্থানের শক্তিকে চাই, চলো আমরা সাপোর্ট করি। এইটা যে ডাক দেব, এই ডাক দেওয়ার স্কোপটা কোথায়? আপনি ঢুকে গেলেন জামাতের কোলের মধ্যে, যে জামাতের মধ্যে নারী বিদ্বেষী কথাবার্তা আছে, স্বাধীনতা মুক্তিযুদ্ধ নিয়ে কথাবার্তা আছে, সেগুলো নিয়ে তারা পরিষ্কার করে না, এক এক সময় এক এক রকম কথা বলে। তো এইগুলির মধ্যে তো আমরা সাপোর্ট দিতে পারি না। তো এইটা আমার অনুভূতি, কথা বললাম। আমি আবার ফিরে আসবো মিস্টার খানুরা। আমরা একটা বিষয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করছি, সেটি হচ্ছে যেটি মোস্তফা ফিরোজ সাহেব বললেন, সেটি হচ্ছে মবক্রেসি। আমরা কিন্তু জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে দেখেছি বাংলাদেশের ঘরে বাইরে, রাজনীতিতে, অফিস আদালতে, সব জায়গায় কিন্তু এক ধরনের মবক্রেসির যে প্রভাব সেটি ছিল। কিন্তু আজকে যে নির্বাচন, সে নির্বাচন কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণভাবে হচ্ছে। আমি সেনাবাহিনীকে অত্যন্ত ধন্যবাদ জানাতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। তারা কোথাও কিন্তু আমরা সে ধরনের কোনো স্বজনপ্রীতি, কোনো পক্ষপাতিত্ব আমরা অভিযোগ পাইনি। সে অবস্থায় এবারের নির্বাচন ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রিত নির্বাচন, একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের কথা আমরা বলতে পারি এই পর্যন্ত। আপনি এই প্রতিহিংসাবিহীন, যেটি মোস্তফা ফিরোজ ভাই বলল, বিগত নির্বাচনগুলোতে আমরা দেখেছি অনেক মানুষ হতাহত হয়েছে, কিন্তু এই আজকে যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোটে সে ধরনের প্রেক্ষাপট দেখা যায়নি। আপনার বিশ্লেষণ। ধন্যবাদ। আসলে তিনটা নির্বাচন বাদ দিলেও আমার দৃষ্টিতে কিন্তু 2008 সালের নির্বাচনটাকেও, আমি তখন একটা টেলিভিশন চ্যানেলের নিউজের দায়িত্বে ছিলাম, 8 সালের নির্বাচনটা কিন্তু নিয়ন্ত্রিত নির্বাচন ছিল। সেটা একটা ডিজিটাল ফেডারেল নিয়ন্ত্রিত নির্বাচন ছিল। সে অর্থে বলতে গেলে 4টা নির্বাচনের পর একটা নির্বাচন হতে যাচ্ছে। আর এই নির্বাচনে বিচ্ছিন্ন ঘটনা অনেক জায়গায় হয়েছে। বাংলাদেশ তো আপনি রাতারাতি সবকিছু চেঞ্জ করতে পারবেন না, কিন্তু এই যে এতদিন পর একটা ভোট হলো, সেই ধরনের কি খুব রক্তপাত কি হয়েছে? আপনার তফসিল ঘোষণার দিন শরীফ ওসমান হাদি মারা গেছেন, আর জামাতের একজন নেতা মারা গেছেন শেরপুরে, আর বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে। আজকে যে ভোট হচ্ছে, আপনি দেখেন যে মানুষের প্রত্যাশা, আপনি ঢাকা শহরে, আমার যেটা মনে হয়েছে যে ঢাকা শহরে ঈদের চেয়েও বেশি ফাঁকা হয়ে গেছে। কিন্তু মানে গ্রামে ভোট দেওয়ার জন্য গত 2-3 দিন আমরা দেখেছি যে আপনার স্টিম, লঞ্চ, বাস, কোথাও জায়গায় ট্রেনের ছাদে সবাই গেছে। অধিকাংশ ভোট দেওয়ার জন্য গিয়েছে, কিন্তু ভোট দেওয়ার ছবি তার কাছে একটা উৎসব, যেটা বলা হয় যে ভোট আমাদেরকে উৎসব হিসেবে আমরা বিবেচনা করি। আর মবক্রেসির যে কথা বলতেছেন, এই মবক্রেসির থেকে বেরিয়ে আসার জন্যই তো একটা নির্বাচন, গণতান্ত্রিক শাসন, আইনের শাসন দরকার। কিন্তু এটা তো চলেছে। মোস্তফা ফিরোজ যেটা বললে, এটা সঠিক কথা বলেছে, যে গত কয়েক মাসে যে আমরা দেখেছি যে মবক্রেসি করে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো, মাজার দরগায় হামলা করা, তারপরে যে কোনো জায়গায় একটা আক্রমণ করা, মানুষকে পিটিয়ে মারা, এগুলো হয়েছে। এর থেকে ফিরে আসার জন্য কিন্তু ভোটটা দরকার ছিল। এখন যেটা বিষয়টা হচ্ছে কি, নির্বাচনটা সারাদিনে আমরা যেটা দেখেছি, ঘটনা ঘটেছে। কিছু কিছু জায়গায় ধরেন জাল ভোট দেওয়ার চেষ্টা হয়েছে, সেটা ধরা পড়েছে, প্রিজাইডিং হয়েছে, প্রত্যাহার করা হয়েছে, তারপরে পুলিং এজেন্ট প্রত্যাহার করা হয়েছে। তো সেই হিসাবে মোটা দাগে যদি বলা চলে, সামগ্রিকভাবে কিন্তু সেটাকে আপনি খুব বড় ধরনের ঘটনা হিসেবে মানে চিহ্নিত করতে চাই না। এখন ভোট শেষ হয়ে গেছে 4:30, এখন গণনার পালা শুরু হবে। এখানে কিছু কিছু জিনিস কিন্তু মানে বিভিন্নভাবে প্রতিক্রিয়া তৈরি করা হয়েছে। যেমন ভোটের ফলাফল যেটা, এটা প্রথমে ঘোষণা, এটা তো ইসি বলবে যে এটা ভোটের ফলাফল নির্বাচন কমিশনের থেকে বলা হবে। দেখা গেল প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বললেন 2-3 দিন লাগতে পারে। এটা একটা কনফিউশন তৈরি করেছে। কিন্তু এখন আমরা এই কাউন্টিং শুরু হয়ে যাবে, এবং নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে রাতের থেকে কিন্তু ভোটের ফল আসা শুরু করবে আর কি। এখন সবাই অপেক্ষা করতেছে যে নির্বাচনের রেজাল্টটা যাতে সুন্দর সুষ্ঠুভাবে যেটা হয়ে থাকে, যেটা মানুষ রায় দিয়েছে, যে তার ব্যালটে যে রায় দিয়েছে, সেই রায়টাই যাতে ফলাফলের মাধ্যমে প্রতিফলিত হয়। এবং সেই হিসেবে তো বলা হচ্ছে যে 19 তারিখ মানে রোজার আগেই নতুন সরকার শপথ নেবে, গেজেট নোটিফিকেশন হবে, নতুন একটা সরকারের অভিযাত্রা শুরু হবে। এবং বাংলাদেশ, মোস্তফার একটা কথা বলে, একটা কথা ঠিকই যে আসলে একটা আরেকটা বড় দল, এবং তারা তাদের এক ধরনের মানে নির্বাচনের বাইরেতে তারা রয়েছে, কার্যক্রম নিষিদ্ধ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তাদের কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু তারা ভোটে না থেকেও কিন্তু তারা আলোচনায় কিন্তু শেষ পর্যন্ত অনেক বেশি আলোচনায় চলে এসেছে। কিন্তু এটা বাস্তবতা যে কি নেই ভোট কোথায় যাবে। হ্যাঁ, যদিও সোশ্যাল মিডিয়া তাদের পক্ষ থেকে এক ধরনের ক্যাম্পেইন হয়েছে, নো ভোট নো ভোট। আবার এটাও হয়েছে যে তারা বিএনপির দিকে যাবে ভোট বেশি, না মানে জামাতের দিকে ভোট বেশি যাবে। তার মানে দুই পক্ষে ভোটটা টানার চেষ্টা করেছে। হ্যাঁ, কিন্তু তারা তো এক ধরনের স্বৈরাচারী দল হিসেবে তো তারা কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। তো সেই হিসেবে দল এটা হলে আরো পার্টিসিপেশন হইতো, কিন্তু তাদের তো সেটার কিছুটা তো তাদের সে, আপনাকে যদি বলি যে তাদের পাপ বলেন যাই বলেন, সেটা স্খলন তো করতে হবে, তার কিন্তু দুঃখ প্রকাশ করেনি। সামগ্রিকভাবে ওটা বলতে গেলে সারাদিন ধরে ভোটটা ভালো হয়েছে। এখন ভোটার টার্ন আউট কি হবে সেটা
দুপুর পর্যন্ত ছিল 33-34, হয়তো আমার ধারণা যেমন পররাষ্ট্র উপদেষ্টা উনি এ ব্যাপারে কনসার্ন না, কিন্তু উনি বলেছেন যে 55% হইতে পারে। উনি কি করে বলতে পারলেন? উনি হয়তো অতীতের অভিজ্ঞতা দেখছি যে এই ধরনের হয় ট্রেন্ড বলে, এটা বললে তো নির্বাচন কমিশন বলবে। তা আমার ধারণা হয়তো এর নিচে হবে না 55-60। তো ফলাফলের উপরে এখন আমাদের সবার দৃষ্টি থাকবে এবং ফলাফল ঘোষণার মাধ্যমে গেজেট হবে, নতুন একটা সরকার শপথ নেবে এবং সবচেয়ে বড় কথা হলো যে আর হানাহানি মারামারি কাটাকাটি না। আমরা চাই যে একটা স্থিতিশীলতা, মানুষ যেটা চাচ্ছে কি শান্তি স্থিতিশীলতা চায়, নিরাপদ জীবন চায়, তারা আর সেই ইয়েতে ফিরে যেতে চায় না এবং পার্লামেন্টে যাতে কার্যকরী হয়। এখন যে দলই সরকার গঠন করুক, সে বিরোধী দলকে এখানে দেখা গেছে 91 বা নির্বাচন যদি বলেন আমার দৃষ্টিতে 91 এবং 96 এবং 2001 তিনটি আমার দৃষ্টিতে সবচেয়ে ভালো নির্বাচন এই পর্যন্ত আমার দেখা নির্বাচনের ভিতরে। কিন্তু সংসদ কিন্তু কার্যকর ছিল না। এক পর্যায়ে সংসদ থেকে দেখা গেছে পদত্যাগের চলে আসছে, লাগাতার তারা ওয়াক আউট করছে, সেটা যাতে না হয়, সংসদটা যাতে কার্যকর থাকে সেটি আমাদের প্রত্যাশা থাকে। আমরা ভোটের তো শেষ হলো, আমরা ফলাফল গণার জন্য আমরা যারা গণমাধ্যমে কাজ করি আমরা অপেক্ষায় আছি। আমরা হয়তো রাত অবধি কাজ করব ফলাফল আমাদের যারা জনগণ রয়েছে তাদেরকে জানাবার জন্য। কিন্তু এই ফলাফল নিয়ে কি কোনো মিশ্র প্রতিক্রিয়া হতে পারে কিনা? কারণ আমরা অতীতে দেখেছি বাংলাদেশের ভোটের ফলাফলের পর সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি, ভোট ডাকাতি, নানা রকম মন্তব্য এসেছে। কিন্তু যেহেতু দেশের একটি শক্তি, রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ রাজনীতির মাঠে নেই, আমরা জুলাই বিপ্লবে যারা অংশীজন ছিল, আমরা বিএনপি বলি, জামায়াত ইসলাম বলি, এনসিপি বলি, তারাই তো এখানে ভোটে অংশগ্রহণ করেছে। ভোটের ফলাফল মেনে নিবার ক্ষেত্রে আমরা কি প্রত্যাশা করতে পারি? এইটা একটু সবাইকে একটু সাসপেন্সের মধ্যে রাখছে রাজনৈতিক দলগুলো। কিছুক্ষণ আগে 11 দলীয় জোটের একটা প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যে তারা বেশ কিছু অভিযোগ, সুনির্দিষ্ট অভিযোগ দিচ্ছে যে, এবং জামাতের আমির বলছেন বেশ কিছু কেন্দ্র বিএনপি দখল করছে। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে গতকালকে যে ব্যাপক হারে সারা দেশে জামাতের মানে নেতারা, পোলিং এজেন্টরা টাকা সহ ধরা পড়ছে, সেগুলির ব্যাপারে তারা উদ্বেগ প্রকাশ করছে এবং সেগুলিকে তদন্ত করতে বলছে। কিন্তু আমরা দেখলাম যে সেগুলি কিন্তু হয়নি। তো দুই পক্ষেরই অভিযোগ আছে, পাল্টাপাল্টি অভিযোগ আছে, এবং তারা বলছে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমরা ফলাফল মেনে নেব। এখন ওই যে যদি সুষ্ঠু হয়, এখন যারা হারে তারা কখনো বলে না যে মানে সুষ্ঠু হয়েছে, তারা বলে যে না এটা জালিয়াতি হয়েছে। আর যারা জয়ী হয় তারা কখনো বলে না যে না এটা তো হওয়ার কথা না, আমাদের তো হারার কথা ছিল। হ্যাঁ, পাকিস্তানি দেখলাম যে একবার জামাত ইসলামের তাকে যখন বিজয়ী ঘোষণা করা হলো, সে বলছে না আমি জয়ী হইনি, আমাকে জয়ী করা হয়েছে। তো এরকম সততা তো আমরা এই বাংলাদেশের জামাত ইসলামের মধ্যে পাবো কিনা সন্দেহ, বা বাংলাদেশের বিএনপির মধ্যে পাবো কিনা সন্দেহ আছে। তো এটা কিন্তু সবাই একটা নোকতা দিয়ে রাখছে আর কি, যে সুযোগ মতন আমি এই ক্ষেপণাস্ত্রটা ছাড়বো আর কি। তো সেটা নিয়ে একটু সংশয় আছে। কিন্তু তারপরও আমার ধারণা আলটিমেটলি যেহেতু মোটা দাগের কোনো গণমাধ্যমে খবর আসছে না যে ব্যাপক মানে মানে মারপিট হয়েছে, এ হয়েছে, জখম হয়েছে, আপনি এখানে এই ধরনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতামূলক যেহেতু নির্বাচন হচ্ছে, 10-20টা মানুষ মারা যাওয়াটা স্বাভাবিক। অনেকে বলে যে এগুলি কোনো কাউন্ট করার মতো না, কিন্তু একটা মৃত্যু প্রত্যাশা করি না। তো সেখানে সেটা হয়নি, অল্প দু এক জায়গায় একটু হয়েছে টানাপোড়েন। তো এটা কিছুই না। তারপরেও যদি ফলাফল ঘোষণার পর যদি কোনো পক্ষ মেনে না নেয়, সেটা বিএনপি হোক বা জামাতে ইসলামী হোক, এটা খুব দুঃখজনক হবে। এবং এটা এই মেনে না নেওয়ার অন্য মানে মাসুল দিতে হবে, রাজনৈতিক মাসুল দিতে হবে। কারণ যখনই আপনি ফলাফল মানবেন না, সাথে সাথে কিন্তু দিল্লিতে বসে থাকা শেখ হাসিনার মুখে কিন্তু হাসি ফুটবে এবং বলবে যে হ্যাঁ তার তো একমাত্র তাহলে মানে আমার কি দোষ। এবং কালকে কিন্তু আমি দেখলাম কয়েকজন আওয়ামী লীগ সমর্থক আমাকে ফোন করে তাদের উদ্বেগ উৎকণ্ঠা, এটা কি হচ্ছে, তাহলে শেখ হাসিনা কি দোষ করছে? বললাম কেন, কি হয়েছে? বলছি এই যে অভিযোগ, বলছি এগুলি তো আপনি আমার মিডিয়া দেখেন না, কি সোশ্যাল মিডিয়া না পত্রিকা গণমাধ্যম দেখেন? কয় না সোশ্যাল মিডিয়াতে দেখছেন, সোশ্যাল মিডিয়া দেখে উত্তেজিত হবেন না, গণমাধ্যম দেখেন, এগুলি কিছুই না। এখনো পর্যন্ত রাতের বেলায় 8-10টা মারা যায়নি, এভাবে ফান করে বললাম আর কি, এই কিছুই না এগুলি যা হচ্ছে। কয় ওই যে টাকা পয়সা, আমি বলছি এগুলি তো কোটি কোটি টাকা, আর এখন তো লক্ষ টাকা, কোনো জায়গায় কোটি টাকা ছাড়াই নেই। তো যাই হোক, মানে অনেকেই আছে যে নির্বাচনটা এখানে একটু অ্যাড করতে চাই, দর্শকরাও নিশ্চয়ই মনে আছে, খায়রুল আনোয়ার সাহেব আছেন,
এখন তো কোটি কোটি টাকার বা একটা 50 লাখ 60 লাখ টাকা ধরা পড়েছে, দুই এক জায়গায় ধরা পড়েছে, কিন্তু বিগত নির্বাচনে আমরা দেখেছি এসপিডিসিদের কাছে কিন্তু অর্থ দুদিন আগে চলে গিয়েছে। সুতরাং যারা এটা নিয়ন্ত্রণ করবেন তাদের হাতে যদি অর্থ চলে যেতে থাকে তাহলে তো আর দরকার ছিল না টাকা পয়সা ধরার। সেটা এটা তো বলার অপেক্ষা রাখে না। এটা মানে আমার মনে হয় এটাও একটা বিশ্বের গবেষকদের একটা গবেষণার বিষয়বস্তু হইতে পারে যে এইরকম টাকার ছড়াছড়ি ইভেন আমিডামি নির্বাচন পর্যন্ত 18 এবং আমিডামি, আমি 14টা আনলাম না, এটা গবেষণা হইতে পারে যে কত টাকা লেনদেন হয়েছে এবং একজন পুলিশের নিম্ন স্তরের সদস্য থেকে শুরু করে আনসার বিডিবির ওখান থেকে শুরু করে কত পর্যায়ে টাকা খাম, মানে নিচে মানে 5,000 টাকা নিচে মানে কোনো খাম ছিল না। 5,000 টাকা থেকে আপনি উপরে প্রশাসনিক প্রত্যেকেই কোনো না কোনো প্রত্যেকেই খাম পেয়েছে। আমরা একটা শেষ মুহূর্তে জনাব খায়রুল, আমরা বলছিলাম যে এই যে 5,000 টাকা থেকে একদম উপরের স্তর পর্যন্ত প্রত্যেকটা স্তরেই কিন্তু সুষ্ঠু সুন্দরভাবে খাম পেয়েছে বিগত নির্বাচনগুলোতে। সেটি কিন্তু এবারে নির্বাচন আমরা পরিলক্ষিত দেখি। যদিও দুই চার জায়গায় বিচ্ছিন্ন ঘটনা 20-50 লাখ টাকা হয়তো আটক করা হয়েছে, সেটি হয়তো পরবর্তীতে আমরা বুঝতে পারবো। সেই নির্বাচন এই নির্বাচনের সাথে পার্থক্য কি দেখছেন আপনি? পার্থক্যটা যেটা বলা হলো সেটা হচ্ছে তো আপনার নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আর বিশেষ করে রাতের ভোট যেটা বলা হয় আর কি 2018 সালে, সেবার কিন্তু আপনার খেয়াল থাকার কথা যে ডক্টর কামাল হোসেন, মির্জা ফখরুলের নেতৃত্বে কিন্তু শেখ হাসিনার গিয়েছিল এবং তিনি বলেছিলেন যে আমি শেখ মুজিবের মেয়ে, আমি যে কথা দিই সে কথা আমি রাখি, হ্যাঁ আমার উপর আস্থা রাখেন, খুব সুন্দর ভালো সুষ্ঠু ভোট হবে। কিন্তু দেখা গেল কি রাতের বেলা ভোট হয়ে গেছে, তাই না? তো সেই রাতের বেলা ভোট তো খামাকা হয়নি, এটা কিন্তু বিরাট লেনদেন হয়েছে এবং এরকম একটা কথা ছিল যে 60-70 আসন বিএনপিকে দিতে পারে। তো কেউ তো আসলে জবাই হবে না, কে হবে? তখন সবাই পুলিশের সাথে যোগাযোগ, ইউনের সাথে যোগাযোগ, ডিসির সাথে যোগাযোগ, এসপির সাথে যোগাযোগ, এবং এই যে টাকার ছড়াছড়ি, এবং ঠিকই বলেছে, তথ্য ঠিকই যে নিচের দিকে 5,000 টাকা শুরু করে যে উপরে কত কোটি টাকার মানে এই ডিল হয়েছে সেটা তো ধারণা করা যায় আর কি। সেটা কিন্তু বলতে গেলে হ্যাঁ গত রাত্রে কিন্তু কিছু ঘটনা ঘটেছে, এটা সব নির্বাচনে আগে কিন্তু দেখা যায়। তো এবার একটু অভিযোগটার দিকটা কিন্তু জামাতের দিকে বেশি ছিল আর বিএনপি যদি একটা জায়গায় ধরা পড়ে না তা না, কিন্তু টাকার ছড়াছড়ি, কিন্তু এটা কিছুই না, এটা প্রার্থীদের বা তাদের সমর্থক বা তাদের যারা পোলিং এজেন্ট তারা কিছু টাকা এরকম বিলি বন্টনের চেষ্টা করেছে, কিন্তু ওইটা তো একটা মানে সেট হয়ে সেইভাবে টাকা বিলি বন্টন করা হয়েছে। তো এটার সাথে এটা তুলনা চলে না, সেই হিসেবে মনে করি এটা অনেক পার্থক্য। আপনাকে ওইটাকে এটার সাথে তুলনা করতে পারেন না। 2018 সালে রাতের ভোটের যে ডিলটা যেটা হয়েছিল, হ্যাঁ এর সাথে কোনোভাবে তুলনা করা যায় না। জি, একেবারে শেষ এক মিনিট মোস্তাফিজ, আপনার যে টেলিভিশন, আপনার যে চ্যানেল, সেখানে যে বয়ান আপনি দেন, সেই বয়ানে খানিকটা কিন্তু মানুষ কনফিউজ থাকে, আপনি কোন একটা দলের প্রতি সমর্থিত কিনা, কারো প্রতি আপনার ভালোবাসা আছে কিনা। আমরা যদি বলি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তার প্রতি আপনার কোনো শ্রদ্ধা ভালোবাসা আছে কিনা। আমরা যদি জনগণ ভোট দেয় তাহলে নির্বাচিত হলে তারেক রহমান হয়তো বা দেশের প্রধানমন্ত্রী হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি কি প্রত্যাশা করেন? আপনার চ্যানেল দিকে বা আপনার নানা কর্মকাণ্ড দিকে আমরা যেটা অনুভব করছি, নিশ্চয়ই আপনার কোথাও না কোথাও ভালোবাসার জায়গা আছে। না দেখেন, মানে সংবাদের জায়গায় তো আমি বস্তুনিষ্ঠ থাকার চেষ্টা করি, কিন্তু আবার যদি বলেন যে আমার ব্যক্তিগত চাওয়া কি, কারণ এটা তো পার্সোনাল ব্লগ ইউটিউবটা, তো তখন আপনি আমার তো আমি বলবো না যে কে ধরেন দুজনের মধ্যে শফিকুর রহমান আছে একদিকে, তারেক রহমান, কে প্রধানমন্ত্রী ভালো হয়, তো তখন আমি কি বলবো দুজনই প্রধানমন্ত্রী হলে ভালো হয়? এটা কি না, এটা তো বয়ান হইতে পারে না, এটা তো নিরপেক্ষতারই হইতে পারে না, আমাকে তো বেছে নিতে হবে, আমার তো আর অপশন নাই। তো সেই ক্ষেত্রে তো অবশ্যই আমি বলবো যে তারেক রহমান। কারণ তারেক রহমান কেন, তারেক রহমান হলো সবচেয়ে বড় রাজনৈতিক দলের একটা প্রতিনিধি। তারেক রহমান হচ্ছে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করে, কারণ আমরা যে নির্বাচনটা করি এটা গণতান্ত্রিক রাজনৈতিক দল। এখানে যদি আরো গণতান্ত্রিক রাজনৈতিক দলের আসতো তাহলে তখন যদি অপশনটা দিতেন তখন আমি বলতে পারতাম না তারেক রহমান না অমুক রহমান, সেটা বলতে পারতাম। এখন একটা এমনিতে আমি ব্যক্তিগতভাবে রাজনীতিতে ধর্মের লেবাস নেই, কোনো ধর্মীয় রাজনৈতিক দল আসুক এটা আমার পছন্দ না। এখন আমার পছন্দ এটা আমার ব্যক্তিগত, তার মানে জনগণকে আমি বলতে পারি না যে এটা তোমরাও করো না। তো সেই হিসাবে সবকিছু বিবেচনায়, বিশেষ করে বেগম খালেদা জিয়ার এই মাত্র কয়েকদিন আগে মৃত্যু, এবং বেগম খালেদা জিয়া দেখেন এই মানুষটা নির্বাচন করছে যখন তার পাশে মা নেই, তার আগে সে ভাইকে হারিয়েছে, সেই অর্থে তিনি এতিম, তার পরিবারকে নিয়ে জাইমা রহমান এবং জুবাইদাকে নিয়ে মাঠে নেমেছেন, এবং মাঝে মধ্যে তারা মানে ওই অর্থে তারা নামেননি, কিন্তু তারেক রহমান দেখেন একাই ফাইট করছে, সে কোনো জোট করে নাই, এত কনফিডেন্ট যে সে না তার পক্ষে রায় দেবে, এবং এটার জন্য মায়া কান্না করেননি যে আমার মায়ের অসমাপ্ত কাজ আমি সম্পন্ন করতে চাই। তো সুতরাং সেই অর্থে সবকিছু বিবেচনায়, মানবিক বিবেচনায়, রাজনৈতিক বিবেচনায়
আমি যদি বলেন তাহলে আমি তো তারেক রহমানকেই ভোট দেব প্রধানমন্ত্রীর পক্ষে। জি 10 সেকেন্ড। জি 10 সেকেন্ড না, প্রত্যাশাটা হচ্ছে আমরা অন্ধকারের দিকে আর ফিরে যেতে চাই না। আমরা চাই এই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, সংসদ প্রাণবন্ত কার্যকর হবে, আইনের শাসন হবে, মানবাধিকার, সেই গুম হত্যা এগুলো যাতে আর না হয়, মবক্রেসি যাতে থাকে এবং সুশাসন যাতে ফিরে আসে, আর দুর্নীতিটা যাতে না হয়, এই কয়টি আমার প্রত্যাশা। জি প্রিয় দর্শক, আমরা শুনছিলাম দুজন আলোচকের কাছ থেকে আজকের আলোচনা, এবং আমরা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং জামায়াত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান, আমরা কিন্তু এক রহমানকে হারাচ্ছি না। আমরা হয়তোবা তারেক রহমান অথবা শফিকুর রহমান কিন্তু আমাদের সাথেই থাকছে। যে রহমানই থাকুক না কেন, আমরা আশা করি যে আমাদের আগামী যে জাতীয় সংসদ হতে যাচ্ছে, সরকার হতে যাচ্ছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যারা পেতে যাচ্ছে, তারা বিরোধী দলকে, বিরোধী মতকে, বিরোধী জোটকে, বিরোধী কণ্ঠকে সাথে নিয়ে দেশ পরিচালনা করবেন, দেশের সুশাসন কায়েম করবেন, গণতন্ত্র ফিরিয়ে আনবেন, ভোটাধিকার ফিরিয়ে আনবেন। দেশের মানুষের মধ্যে যে বিশৃঙ্খল আচরণের যে পরিবেশ ছিল, মবক্রেসি ছিল, সেগুলি পরিহার করবার জন্য আপনারা আপনাদের সুশাসনকে কার্যকর করবেন, এই প্রত্যাশা রেখে আমাদের আজকের ইস্পানী মির্জাপুর ভোটের মাঠে সারাদিন এখানেই শেষ করছি। এই মুহূর্তের জন্য আমরা অল্প কিছুক্ষণ পরে আবার অন্য অতিথি নিয়ে আমাদের আয়োজনে ফিরে আসবো। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।